একটা বলয়, একটা বলয়, এখানে একটা বলয়। তাহলে গোলাকার পৃথিবীর চারিদিকে অদৃশ্য গ্যাসীয় আবরণ বলয়ের আকারে অবস্থান করেছে। আর এই বলয়ের আকারে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ অবস্থান করেছে, এই গ্যাসীয় আবরণকে কি বলা হয়? বায়ুমণ্ডল। আর এই বায়ুমণ্ডল কতগুলো স্তরে বিভক্ত, আর এই স্তরগুলো, তাহলে পৃথিবীর উপরে বায়ুমণ্ডল কতগুলো স্তর রয়েছে? প্রধানত কটা স্তর? 5টা স্তর পড়েছি আমরা। তাহলে 5টা স্তর পৃথিবীর উপরে যে চাপ প্রয়োগ করে, তাহলে 5টা স্তর পৃথিবীর উপরে যে চাপ প্রয়োগ করে, সেই চাপকে বলা হয় হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলা হলো? গোলাকার পৃথিবীর চারিদিকে অদৃশ্য গ্যাসীয় আবরণ বলয়ের আকারে অবস্থান করেছে। এরকম 5টি প্রধানত বায়ুচাপ বলয় রয়েছে পৃথিবীকে বেষ্টন করে। আর এই অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীর উপরে যে বল বা চাপ প্রয়োগ করে, সে বল বা চাপকে কি বলা হয়? বায়ুচাপ। তাহলে আমরা কোথায় বসবাস করছি? পৃথিবী পৃষ্ঠের ওপরে, এই অংশে বসবাস করছি। এবং আমাদের মাথার উপরে যে 5টা স্তর রয়েছে চাপ প্রয়োগ করছে। তাহলে সেটা কিভাবে চাপ প্রয়োগ করছে? আমরা জানি পৃথিবী সমস্ত বস্তুকে তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে পৃথিবীর ওপরে রয়েছে বায়ুমণ্ডল, আর বায়ুমণ্ডলের উপাদান রয়েছে জলীয় বাষ্প, গ্যাসীয় উপাদান, তোমার ধূলিকণা। তাহলে এই উপাদানগুলোকে পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আর এই আকর্ষণের ফলে ওই বায়ুমণ্ডলীয় উপাদানগুলো নিচের দিকে যে বল প্রয়োগ করে, সেই বলকেই বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আমরা এখানে বায়ুমণ্ডলীয় চাপ পেলাম। এবার এই যে বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে, এই বায়ুমণ্ডলীয় চাপ আমরা অনুভব করি না কেন? বায়ুমণ্ডলীয় চাপ আমরা অনুভব করি না কেন? তাহলে আমাদের বিষয় হচ্ছে বায়ু চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ আমরা অনুভব করি না কেন? কোশ্চেন আসে। এর কারণ হচ্ছে বায়ুমণ্ডল বাইরে থেকে যেমন আমাদের উপরে চাপ প্রয়োগ করছে, সেরকম আমাদের ভিতরেও বায়ু রয়েছে বা রক্তের চাপ রয়েছে। এই কারণে আমরা বায়ুমণ্ডলীয় চাপ অনুভব করি না। তাহলে আমাদের শরীরের মধ্যে কি আছে? রক্ত রয়েছে বা রক্তের প্রবাহ রয়েছে। আর এই রক্ত প্রবাহের চাপ হচ্ছে তোমার 120/80। 120/80 অর্থাৎ 120/80 রক্তের চাপ আমাদের শরীরের মধ্যে রয়েছে। আর এই 120/80 শরীরের মধ্যে রক্তচাপ থাকার জন্য বাইরে থেকে যে বায়ুর চাপ আমাদের শরীরকে দিচ্ছে, সেটা আমরা অনুভব করি না। আর এই কারণেই আমরা কি জানি যে মৃত মানুষের কোনো রক্তের চাপ নেই। কাদের? মৃত মানুষের। তাহলে যারা মৃত, তাদের কোনো রক্তের চাপ নেই, কারণ রক্ত চলাচলই তাদের হয় না। এই কারণে একটা জীবিত মানুষের তুলনায় একজন মৃত মানুষের ওয়েট বেশি হয়। কোনো একজন মানুষ জীবিত অবস্থায় যার ওয়েট হবে যা, তার মৃত অবস্থায় তার থেকে বেশি ওয়েট হবে। তাহলে এটা কেন হয়? এর কারণ হচ্ছে জীবিত মানুষের ক্ষেত্রে তোমার 120/80 রক্তের চাপ রয়েছে, ফলে বাইরে থেকে যে বায়ুর চাপ দিচ্ছে সেই চাপটাকে আমরা অনুভব করি না। কিন্তু মৃত মানুষের ক্ষেত্রে এই রক্ত প্রবাহ হয় না, অর্থাৎ রক্তের চাপ নেই। সেক্ষেত্রে কি হয়? বাইরে থেকে বায়ু আমাদের শরীরকে প্রবল বেগে তোমার চাপ প্রয়োগ করে। আর এই চাপ প্রয়োগ করার জন্যই কোনো জীবিত মানুষ যে ওয়েট, মৃত হলে তার ওয়েট কি হবে? একটু বেড়ে যাবে। তাহলে জীবিত মানুষের তুলনায় মৃত মানুষের ওয়েট কি হয়? বেশি হয়। তাহলে আমরা জানলাম এটা। এছাড়াও এখান থেকে কোশ্চেন হয় যে বায়ুর চাপ বা প্রমাণ বায়ুর চাপ কোথায় ধরা হয়? ভূপৃষ্ঠের যেখানে সমুদ্র সমতল রয়েছে বা সমুদ্র পৃষ্ঠের যে বায়ুর চাপ রয়েছে, তাকে প্রমাণ বায়ুচাপ হিসেবে ধরা হয়। তাহলে কোথাকার বায়ুকে প্রমাণ বায়ুচাপ হিসেবে ধরা হয়? সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপকে, সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপকে প্রমাণ বায়ুচাপ হিসাবে আমরা গণ্য করে থাকি। তাহলে সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপ কত আছে? সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপ হচ্ছে তোমার 1013.25 বা 23 হয়ে থাকে MB মিলিবার। 1013.25 হচ্ছে সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপ, অর্থাৎ ভূপৃষ্ঠের প্রমাণ বায়ুচাপ হচ্ছে 1013.25
25 বা 23 MB, 2 এর পরে যে কোনো সংখ্যা থাকতে পারে। তাহলে 1013.25 MB হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের নর্মাল বা স্বাভাবিক বায়ুচাপ, যেটাকে সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপটাকেই ধরা হয়। এই কোশ্চেন আবার অন্যভাবে আসে যে বায়ুচাপ এই সংখ্যাটা না দিয়ে অনেক সময় দিয়ে দেয় 76 সেমি পারদস্তম্ভের চাপ। 76 সেমি পারদস্তম্ভের চাপ, HG 76 সেমি পারদস্তম্ভের চাপ বলা হয় সমুদ্র পৃষ্ঠের বা ভূপৃষ্ঠের স্বাভাবিক বা প্রমাণ বায়ুচাপ কত। তাহলে সেইটা কখনো কখনো আনসার থাকে 1013.25 MB অথবা 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান, বা সমুদ্র পৃষ্ঠের যে বায়ুচাপ সেটা 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। এছাড়া এটা সেমি না থেকে অনেক সময় মিলিমিটার থাকে। কত থাকে? 760 mm মিলিমিটার HG। কি হবে এটা? HG। তাহলে তিনটেই অপশনে থাকতে পারে একই বিষয়, যে আমাদের পৃথিবী পৃষ্ঠ বা সমুদ্র পৃষ্ঠের প্রমাণ বায়ুচাপ কত। 1013.25 MBও থাকতে পারে, অথবা 76 সেমি HG পারদস্তম্ভের চাপ, অথবা 760 mm পারদস্তম্ভের চাপের সমান হয়ে থাকে। তাহলে এটা কোথায় দেখানো হলো? ভূপৃষ্ঠের প্রমাণ বায়ুচাপ, যেটাকে সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপকেই প্রমাণ বায়ুচাপ হিসাবে ধরা হয়। এরপরের যে বিষয়টা রয়েছে তাতে চলে যাব। আমরা কি জানি যে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়ে, পৃথিবী পৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়বে বায়ুচাপ তত কি হবে? কমবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যাবে বায়ুচাপ তত কমবে। তাহলে তার প্রমাণ আমরা কি পেয়ে থাকি? যেমন আমরা যদি কোনো উঁচু পর্বত শৃঙ্গে উঠি, অথবা কোনো বিমানে ওঠা হয় যেটা ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে তোমার চলতে থাকে বিমান, তাহলে তাতে যদি ওঠা হয় সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। কিরকম? আর এই সমস্যা কেন সৃষ্টি হয়? এর কারণ ওইখানে হচ্ছে তোমার বায়ুচাপ কম। তাহলে সমস্যাগুলো কি কি আছে? যেরকম অনেকের ক্ষেত্রে তোমার নাক দিয়ে বা চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে আসে, বমি হয়, বমি হতে পারে, নাক মুখ দিয়ে অনেক সময় রক্ত বেরিয়ে আসে। তাহলে সেটা কেন? কারণ ভূপৃষ্ঠে যখন আমরা অবস্থান করি সেখানে বায়ুচাপ বেশি থাকে, আর বায়ুচাপ বেশি থাকার জন্য আমাদের শরীরের মধ্যে যে রক্তের চাপ রয়েছে তার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, অর্থাৎ একটা সামঞ্জস্য থাকে। কিন্তু আমরা যখনই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠি তখন কি হয়? আমাদের শরীরের মধ্যে যে রক্তের চাপ সেটা একই থাকে, কিন্তু বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে। এই কারণে কি হয়? তোমার যে রক্ত সেটা অনেক সময় নাক দিয়ে বা চোখ দিয়ে বাইরে বেরিয়ে আসে, অথবা বমি হতে থাকে। তাহলে কোথায় হয় এটা? যখন আমরা কোনো উঁচু স্থানে উঠি, পাহাড় পর্বত শৃঙ্গে বা বিমানে যদি কেউ চাপে তাদেরও এরকম হতে পারে। তাহলে এটা কেন হয়? কারণ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুচাপ কমে বলে। এছাড়া আরো কিছু ঘটনা ঘটে থাকে। যেমন বিমানে বা পাহাড়ে উঠলে যদি কলম বা পেন যদি থাকে, তাহলে কলম বা পেন থেকে কি হয়? কালি বেরিয়ে আসে। তাহলে কেন বেরিয়ে আসে? এর কারণ হচ্ছে বিমানে চাপলে বা পাহাড়ের উপরে উঠলে ভূপৃষ্ঠ থেকে অনেকটা উপরে ওঠা হলো, এই কারণে বায়ুচাপ কম, আর বায়ুচাপ কম বলেই তোমার পেন থেকে কালি একাই বেরিয়ে আসে। এছাড়া আমরা আরো কোশ্চেন পড়েছি যে চাপ বাড়লে, চাপ কমলে আরো কি হয়। যেমন তোমার চাপ কমার জন্য তোমার পর্বতের উঁচু অংশে চাপ অনেক কম হয়, আর সেইখানে কি হয়? কম উষ্ণতাতেই তোমার জল ফুটতে শুরু করে। আমরা এগুলো ভৌত বিজ্ঞানে পড়েছি 7-8-এ, যে পাহাড়ে বা পর্বতে জল বা ভাত রান্না করতে বা তরকারি রান্না করতে দেরি লাগে কেন? এর কারণ হচ্ছে কম উষ্ণতায় বায়ুচাপ কম বলে জল ফুটতে শুরু করে। তাহলে কম উষ্ণতায় জল ফুটতে শুরু করার কারণ ওপরের দিকে বায়ুচাপ কম বলে। তাহলে এই উদাহরণগুলো থেকে অনেক সময় কোশ্চেন আসে। তাহলে বিমানে চাপলে বা পাহাড়ে উঠলে
কলমের কালি বেরিয়ে যায় কেন? কারণ ভূপৃষ্ঠ থেকে বায়ুচাপ কম। নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে অথবা বমি হয় কেন? কারণ উঁচু অংশে বায়ুচাপ কম। তাহলে এই কারণগুলোর জন্য তোমার উঁচু অংশে গেলে আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে থাকে। তাহলে কোশ্চেনগুলো তোমার এসে থাকে চাকরির পরীক্ষাতে। এছাড়া কি আছে? বায়ুচাপ মাপার জন্য কি ব্যবহার করা হয়? ব্যারোমিটার ব্যবহার করা হয়। বায়ুচাপ কিসের মাধ্যমে মাপে? ব্যারোমিটার। ব্যারোমিটার। বায়ুর চাপ মাপা হয় তোমার ব্যারোমিটারের সাহায্যে, আমরা জানি। তাহলে ব্যারোমিটারের সাহায্যে তোমার বায়ুর চাপ মাপা হয়। আর এই ব্যারোমিটারে কি ব্যবহার করা হয়? পারদ ব্যবহার করা হয়। পারদ। ব্যারোমিটারে কি ব্যবহার করা হয়? পারদ। তাহলে ব্যারোমিটারে, থার্মোমিটারেও পারদ ব্যবহার করা হয়। তাহলে ব্যারোমিটারে পারদ কেন ব্যবহার করা হয়? এই কোশ্চেনে তোমার পরীক্ষায় এসে থাকে কেন ব্যবহার করা হয়। এর কারণ হচ্ছে, ব্যারোমিটারে পারদ ব্যবহার করার কারণ সহজলভ্য। সহজলভ্য। পারদ কি? সহজেই পাওয়া যায়, আমরা সহজেই পারদকে পেতে পারি, এই কারণে ব্যবহার করা হয় কিসে? ব্যারোমিটারে। তাছাড়া আরো কারণ আছে, যেমন কম উষ্ণতায়, কম উষ্ণতায়, উষ্ণতার স্বল্প পরিসরে, কম উষ্ণতার পার্থক্যে, কম উষ্ণতার পার্থক্যে পারদ সংকুচিত এবং প্রসারিত হয় সহজে। তাহলে ব্যারোমিটারে পারদ ব্যবহার করা হয়, এটা সহজলভ্য, অর্থাৎ সহজেই আমরা পেতে পারি। 2 নম্বর হচ্ছে, কম উষ্ণতার পার্থক্যে পারদ সংকুচিত এবং প্রসারিত হয়। উষ্ণতা একটুখানি যদি বাড়ে তাহলে পারদ প্রসারিত হয়, আবার একটুখানি কমলেই সংকুচিত হয়। অর্থাৎ উষ্ণতার স্বল্প পার্থক্যের জন্যই পারদের যে সংকোচন এবং প্রসারণ ধর্ম সেইটা তোমার লক্ষ্য করা যায়। এই কারণে ব্যারোমিটারে পারদ ব্যবহার করা হয়। এছাড়া আর একটা কারণ রয়েছে ব্যারোমিটারে পারদ ব্যবহার করা, সেটা হচ্ছে তোমার কাচের গায়ে লেগে যায় না। কি হয়? কাচের গায়ে লেগে যায় না, লেগে যায় না। তাহলে কি হবে? তোমার কাচের গায়ে পারদ কখনো লেগে যায় না, এই কারণেও তোমার ব্যারোমিটারে পারদ ব্যবহার করা হয়। যেমন জল যদি ব্যবহার করা হতো, জল কি হতো? কাচের গায়ে লেগে থাকতো, তাহলে আমাদের যে মাপ, সেই মাপ নেওয়া সমস্যা হতো। তাহলে প্রধানত 3টে কারণে তোমার ব্যারোমিটারে পারদ ব্যবহার করা হয়। সহজলভ্য, উষ্ণতার স্বল্প পার্থক্যেই এর সংকোচন ও প্রসারণ হয়, কাচের গায়ে তোমার পারদ লেগে যায় না, এই কারণে তোমার থার্মোমিটারে বা ব্যারোমিটারে পারদ ব্যবহার করা হয়ে থাকে। পারদ ব্যবহার করা হয়ে থাকে তোমার কিসে? ব্যারোমিটারে। তাহলে ব্যারোমিটারের সাহায্যে কি করা হয়? বায়ুর চাপ মাপা হয়। কি মাপা হয়? বায়ুর চাপ, ব্যারোমিটারের সাহায্যে। এবার ব্যারোমিটারের সাহায্যে যে বায়ুর চাপ মাপা হয়, সেটা কিভাবে মাপা হয়? এই কোশ্চেনগুলো তোমার পরীক্ষায় বারে বারে এসেছে, কম্পিটিটিভ পরীক্ষায়। তাহলে সেটা কিভাবে মাপা হয়? পারদ, ব্যারোমিটারের পারদ, পারদ যদি হঠাৎ নিচে নেমে যায়, হঠাৎ নিচে নামে, পারদ যদি হঠাৎ নিচে নামে, কি বলা হয়েছে? ব্যারোমিটারের পারদ যদি হঠাৎ নিচে নেমে যায়, তাহলে কিসের পূর্বাভাস দেবে? আবহাওয়ার কি ধরনের পরিবর্তন আবহাওয়া পূর্বাভাস দেবে? তাহলে সেই সময় কিসের পূর্বাভাস দেবে? পারদ হঠাৎ নিচে নেমে গেলে নিম্নচাপের পূর্বাভাস দেবে। আর নিম্নচাপ হওয়া মানে কি হবে? ঝড় হবে। তার মানে ব্যারোমিটারে পারদ যদি হঠাৎ নিচে নেমে যায়, তাহলে সেটা ঝড়ের পূর্বাভাস দিয়ে থাকে, ঝড়। তাহলে ব্যারোমিটারের পারদ হঠাৎ নিচে নেমে গেলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়, আর নিম্নচাপ সৃষ্টি হলে সেখানে কি হয়? ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। টর্নেডো, সাইক্লোন, উইলি, বিভিন্ন ধরনের ঝড় রয়েছে। তাহলে 1 নম্বর আমরা কি পেলাম?
ব্যারোমিটারে যে পারদ ব্যবহার করা হয়, পারদ যদি হঠাৎ নিচে নেমে যায় তাহলে কিসের পূর্বাভাস? ঝড়ের পূর্বাভাস, অর্থাৎ নিম্নচাপের পূর্বাভাস। এছাড়া আরো বিষয় রয়েছে, যেমন পারদ যদি ধীরে ধীরে নিচে নামে, কি হয়? ধীরে 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 নিচে নামে। কোথায়? নিচে। তাহলে ধীরে ধীরে যদি পারদ নিচে নামে তাহলে কি ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেখা দেবে? তাহলে ব্যারোমিটারে পারদ ধীরে ধীরে যদি নিচে নামে, সেই ক্ষেত্রে তোমার নিম্নচাপ অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যায়। কিসের? বৃষ্টিপাত অর্থাৎ খারাপ আবহাওয়া। তাহলে ধীরে ধীরে যদি পারদ ব্যারোমিটারের নিচে নামতে থাকে তাহলে বৃষ্টি, হালকা ঝড়ঝঞ্ঝা অর্থাৎ দীর্ঘস্থায়ী যে নিম্নচাপ তার সংকেত তোমার দিয়ে থাকে। আর হঠাৎ পারদ নিচে নেমে গেলে তোমার ঘূর্ণিঝড়ের সংকেত বলে আমরা চিহ্নিত করি। তাহলে ধীরে ধীরে পারদ নিচে নামলে কিসের সম্ভাবনা? খারাপ আবহাওয়া, খারাপ আবহাওয়ার সম্ভাবনা দেখা যায়। অর্থাৎ বৃষ্টিপাত, হাওয়া বা বায়ু প্রবাহিত হওয়া, দীর্ঘদিন ধরে ঝিরঝির করে বৃষ্টিপাত হওয়া, এই সম্ভাবনাগুলো যদি ব্যারোমিটারে পারদ ধীরে ধীরে নিচের দিকে নামে তাহলে হয়ে থাকে। পরীক্ষায় এগুলো কোশ্চেন আসে। এছাড়া আর একটা কোশ্চেন হয় এখান থেকে, পারদ স্তম্ভ যদি ওপরের দিকে ওঠে, পারদ কি বলেছে? পারদ যদি ওপরে ওঠে, ব্যারোমিটারের ওপরে, পারদ ব্যারোমিটারের ওপরে যদি ওঠে, অর্থাৎ ব্যারোমিটারের ওপরের দিকে যদি পারদ ওঠে, তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের আবহাওয়ার পূর্বাভাস তোমার দিয়ে থাকে? তাহলে পারদ ওপরের দিকে উঠলে তোমার পরিষ্কার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে। কিসের? পরিষ্কার মেঘমুক্ত আবহাওয়ার পূর্বাভাস তোমার এই ক্ষেত্রে দিয়ে থাকে। তাহলে ব্যারোমিটারের পারদ ওপরে নিচে ওঠা থেকে 3টে কোশ্চেন হয়। একটা হচ্ছে ব্যারোমিটারের পারদ হঠাৎ নিচে নেমে গেলে আবহাওয়ার কীরকম পরিবর্তন হবে, সেখানে ঝড় ঝঞ্ঝা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা। পারদ যদি ধীরে ধীরে নিচে নামে তাহলে সেখানে বৃষ্টিপাত এবং খারাপ যে আবহাওয়া, সেই আবহাওয়া হওয়ার সম্ভাবনা। এবং পারদ যদি ওপরের দিকে ওঠে, পারদ ওপরের দিকে ধীরে ধীরে ওঠে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? নির্মল পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়ার যে পূর্বাভাস সেইটা দিয়ে থাকে। তাহলে আমাদের 3টে বিষয় মনে রাখতে হবে, হঠাৎ নামলে ঝড়, ধীরে ধীরে নামলে খারাপ আবহাওয়া, এবং পারদ ওপরের দিকে ধীরে ধীরে যদিও উঠতে থাকে তাহলে পরিষ্কার আবহাওয়ার যে পূর্বাভাস সেটা আমরা পেয়ে থাকি। তাহলে কী হয়ে থাকে সেটা আমরা পেয়ে থাকি। তাহলে আমরা কি দেখলাম? যে ব্যারোমিটারের মধ্যে যে পারদ ব্যবহার করা হয়, সেই পারদের প্রকৃতি পরিবর্তন হলে কি ধরনের আবহাওয়া সৃষ্টি হয়, কি ধরনের প্রকৃতি পরিবর্তন হলে কি ধরনের সমস্যা বা আবহাওয়ার সৃষ্টি হয়ে থাকে। তাহলে ব্যারোমিটারে কোন ধাতু ব্যবহার করা হয়? পারদ ব্যবহার করা হয়। কোশ্চেন আসে। আর পারদ হচ্ছে একটি তরল ধাতু। ঠিক আছে, পারদ কি আছে? তরল ধাতু। আমরা পড়বো এগুলো ফিজিক্সে। তাহলে ব্যারোমিটারে ব্যবহার করা হচ্ছে পারদ। আর পারদের ওপরে নিচে ওঠানামা আবহাওয়ার পূর্বাভাস নির্দেশ করে। তাহলে ব্যারোমিটার কয় প্রকারের আছে? ব্যারোমিটার হচ্ছে প্রধানত 2 প্রকার। কয় প্রকার আছে? ব্যারোমিটার 2 প্রকারের। একটা হচ্ছে তোমার অ্যান্ড্রয়েড ব্যারোমিটার। কি আছে? অ্যান্ড্রয়েড ব্যারোমিটার। অ্যান্ড্রয়েড ব্যারোমিটার। তাহলে ব্যারোমিটার প্রধানত কয় প্রকার? 2 প্রকারের। একটা হচ্ছে তোমার অ্যান্ড্রয়েড ব্যারোমিটার, আর দ্বিতীয় আর একটা ব্যারোমিটার রয়েছে ফোরটিন্স ব্যারোমিটার। তাহলে ব্যারোমিটার প্রধানত 2 প্রকারের, অ্যান্ড্রয়েড আর একটা হচ্ছে ফোরটিন্স ব্যারোমিটার বা ফোরটিস ব্যারোমিটার। বানানটা আলাদা হয় অনেক বইতে, ফোরটিস ব্যারোমিটার। তাহলে অ্যান্ড্রয়েড ব্যারোমিটার কি কাজে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় সাধারণত বিমানে। কিসে? বিমানে। পরীক্ষা আসে। তাহলে অ্যান্ড্রয়েড ব্যারোমিটার বিমানে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কেন অ্যান্ড্রয়েড ব্যারোমিটার বিমানে ব্যবহার করা হয়?
এর কারণ হচ্ছে আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যাবে বায়ুর চাপ তত কমবে। তাহলে অ্যান্ড্রয়েড ব্যারোমিটার বিমানে লাগানো থাকলে ভূপৃষ্ঠ থেকে যত উপর ওঠে আর বায়ুর চাপ কমে। আর অ্যান্ড্রয়েড ব্যারোমিটার বিমানকে নির্দেশ করে যে ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে উঠেছে বা কতটা উচ্চতায় সে চলাচল করছে। তাহলে সেটা কিভাবে নির্ণয় করে? এর কারণ হচ্ছে উচ্চতা যত বাড়বে একটা নির্দিষ্ট হারে বায়ুর চাপও কমবে, আর সেইটাকে পরিমাপ করে অ্যান্ড্রয়েড ব্যারোমিটার। আর এই অ্যান্ড্রয়েড ব্যারোমিটার বিমানে লাগানো থাকে, আর বিমানের এই অ্যান্ড্রয়েড ব্যারোমিটার তাহলে বিমানের অ্যান্ড্রয়েড ব্যারোমিটার কি করে? ওই বায়ুর চাপটাকে পরিমাপ করে তার উচ্চতাকে নির্দেশ করে থাকে। তাহলে এখানে কোশ্চেন হয় যে অ্যান্ড্রয়েড ব্যারোমিটার কিসে লাগানো হয়? অ্যান্ড্রয়েড ব্যারোমিটার তোমার বিমানে, হেলিকপ্টারে লাগানো থাকে। আর ফোর্টিস ব্যারোমিটার হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য। আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে ফোর্টিস ব্যারোমিটার। তাহলে আমরা এখানে দুই ধরনের ব্যারোমিটার পেলাম, মনে রাখবে সবাই। অ্যান্ড্রয়েড ব্যারোমিটার বিমানে ব্যবহার করা হয়, ফোর্টিস ব্যারোমিটার আবহাওয়া পরিমাপের ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে বায়ুচাপ নির্ণয়ের যে ব্যারোমিটার গেল, সেই ব্যারোমিটার। এর পরের যে অংশ আছে আমরা সেগুলো দেখব কি রয়েছে। তাহলে আমরা এতক্ষণ ধরে কি পেয়েছি? ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ কত? 1013.25 MB। বায়ুর উচ্চতা বাড়ার সাথে সাথে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কি হয়? কমতে থাকে। তাহলে এইগুলো আমরা পড়েছি। ব্যারোমিটারে কি ব্যবহার করা হয়? পারদ ব্যবহার করা হয়। পারদ হঠাৎ নিচে নামলে কি হয়? পারদ ধীরে ধীরে উপরের দিকে উঠলে কি হয়? পারদ ধীরে ধীরে নিচের দিকে নামলে কি হয়? এই বিষয়গুলো আমরা জেনেছি। এরপর আমরা যে বিষয়টাতে চলে যাব সেটা হচ্ছে তোমার বায়ুর চাপ বলয়। পৃথিবীর যে বায়ুর চাপ বলয় রয়েছে সেই বায়ুর চাপ বলয়গুলো সম্পর্কে। পৃথিবীতে মোট 7টা বায়ুর চাপ বলয় রয়েছে। কটা? 7টা বায়ু চাপ বলয়। চাপ বলয়। তাহলে পৃথিবীতে কটা বায়ুর চাপ বলয় রয়েছে? পৃথিবীতে 7টা বায়ুর চাপ বলয় রয়েছে। কটা? 7টি। পৃথিবীতে মোট 7টা বায়ুর চাপ বলয় রয়েছে। আমরা জানি পৃথিবীর কোনো অংশে বায়ুর চাপ কম, আবার কোনো অংশে বায়ুর চাপ বেশি। যে অঞ্চলে বায়ুর চাপ কম সেই অঞ্চলের যে বলয় সেটা নিম্নচাপ বলয়, আর যে অঞ্চলে বায়ুর চাপ বেশি সেই বলয়টা হচ্ছে উচ্চচাপ বলয়। তাহলে পৃথিবীতে কটা বায়ুর চাপ বলয় রয়েছে? 7টা বায়ুর চাপ বলয় রয়েছে। কটা? 7টি। আর এই 7টি বায়ুর চাপ বলয়ের মধ্যে তোমার 3টে হচ্ছে নিম্নচাপ। কটা? 3টে হচ্ছে নিম্নচাপ বলয়। আর উচ্চচাপ বলয় কটা আছে? 4টি। 4টা হচ্ছে উচ্চচাপ বলয়। তাহলে সমগ্র পৃথিবীকে 7টা বায়ুচাপ বলয় ভাগ করা হয়েছে। তার মধ্যে 3টে নিম্নচাপ বলয় এবং 4টে হচ্ছে উচ্চচাপ বলয়। তাহলে আমরা চিত্রের মাধ্যমে সেই বায়ুচাপ বলয়গুলো কিভাবে তৈরি হয়েছে সেগুলো দেখব। তাহলে চিত্রের মাধ্যমে আমরা যদি দেখি তাহলে আমাদের সব থেকে সুবিধা হবে পড়তে। তাহলে আমরা এখানে চিত্রে কি দেখতে পাচ্ছি? একটা বৃত্তের ছবি। এই বৃত্তটাকে আমরা কি ধরবো? পৃথিবী ধরবো। বৃত্তটাকে পৃথিবী। তাহলে বৃত্তটাকে আমরা পৃথিবী ধরছি। মুছে দিয়ে এটা তাহলে এই হচ্ছে তোমার 7টা বায়ুচাপ বলয়। পৃথিবীর যে 7টা বায়ুচাপ বলয় রয়েছে
সেই 7টা। তাহলে 7টা বায়ুচাপ বলয় কি আছে? প্রথমে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। পৃথিবীর মাঝ বরাবর কি রয়েছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। উপরে কি রয়েছে? কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে মাঝখানে একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, নিচে হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়, এবং তার উপরে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এবং তার নিচে হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এবং সবার উপরে হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয়, এবং সবার নিচে হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে এখানে কটা বায়ুচাপ বলয় রয়েছে? এখানে টোটালে 7টা বায়ুচাপ বলয় রয়েছে। এই 7টার মধ্যে কটা নিম্নচাপ বলয়? 3টে, আর 4টে উচ্চচাপ বলয়। তাহলে 3টে নিম্নচাপ বলয় কি কি আছে? নিরক্ষীয় কি আছে? নিম্নচাপ বলয়। সুমেরু বৃত্ত প্রদেশীয় কি আছে? নিম্নচাপ বলয়। কুমেরু বৃত্ত প্রদেশীয় কি বলয় আছে? নিম্নচাপ বলয়। তাহলে কি কি নিম্নচাপ বলয় আছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তাহলে 3টে নিম্নচাপ বলয়, 1, 2 এবং 3। তাহলে 3টে হচ্ছে নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর উচ্চচাপ বলয় কটা আছে? 4টে। তাহলে আমরা 4টে দেখে নিই। কর্কটীয় উচ্চচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে টোটাল কটা বায়ুচাপ বলয় আমরা এখানে দেখতে পাচ্ছি? 7টা। 3টে নিম্নচাপ বলয়, 3টে হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সুমেরু কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় 3টে, আর 4টে উচ্চচাপ বলয়। 4টে উচ্চচাপ বলয় কি কি আছে? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু এবং নিচের দিকে কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে এই হচ্ছে 4টে উচ্চচাপ বলয়। তাহলে 4টে উচ্চচাপ বলয় কত থেকে কত ডিগ্রির মধ্যে অবস্থান করেছে সেই বিষয়গুলোকে আমরা দেখব। কত থেকে কত ডিগ্রির মধ্যে অবস্থান করেছে। তাহলে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় 5 ডিগ্রি উত্তর, 5 ডিগ্রি উত্তর, আর এটা কত আছে নিচের দিকে? এটা 5 ডিগ্রি দক্ষিণ। তাহলে এই দাগটা হচ্ছে মাঝখানে হচ্ছে 0 ডিগ্রি, মাঝে কি আছে? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে ওপরের দিকে 5 ডিগ্রি উত্তর, এবং 0 ডিগ্রি থেকে নিচের দিকে 5 ডিগ্রি দক্ষিণ, এবং এর মাঝ বরাবর যে অঞ্চলটা রয়েছে এটাকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কি কি বলা হয়? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে নিরক্ষীয় নিম্নচাপে কাকে বলা হবে? নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ, তার মাঝখানের যে অঞ্চলটা রয়েছে এটাকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে আমরা বুঝতে পেরেছি নিরক্ষীয় নিম্নচাপ বলয় কাকে বলা হয়। মাঝখানে রয়েছে নিরক্ষরেখা, তার মান কত? 0 ডিগ্রি। এই নিরক্ষরেখা থেকে উপরের দিকে উত্তর দিকে কত? 5 ডিগ্রি উত্তর, এবং 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি দক্ষিণ, তার মাঝামাঝি যে অঞ্চলটা রয়েছে, তার মাঝামাঝি যে অঞ্চল রয়েছে তাকে কি বলা হয়? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তবে অনেক ক্ষেত্রে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় 10 ডিগ্রি পর্যন্ত চলে আসে। কত? 10 ডিগ্রি। আমরা ওইটাও লিখতে পারি, নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রিও লেখা যায়, কিন্তু প্রধানত হচ্ছে 5 ডিগ্রি। তাহলে নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ, তার মাঝামাঝি অঞ্চলটাকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কেন সৃষ্টি হয়েছে আমরা সেটাও দেখব। নিরক্ষীয় নিম্নচাপ বলয় কেন সৃষ্টি হয়েছে লিখে নিই আমরা এখানে। নিরক্ষীয় নিম্নচাপ বলয় 5 ডিগ্রি উত্তর, 5 ডিগ্রি দক্ষিণ। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কি? এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির যে কারণ, এটাকে যদি আমরা সূর্য ধরি, নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ 1 নম্বর কারণ, ছবিটা একটু ছোট করে নিই। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়
সৃষ্টির 1 নম্বর কারণ কি আছে? 1 নম্বর কারণ সূর্য নিরক্ষীয় অঞ্চলে বেঁকে গেছে কি হবে? সূর্য নিরক্ষরেখার উপরে কিভাবে লম্বভাবে কিরণ দিচ্ছে? সূর্য নিরক্ষরেখার উপরে সারা বছর লম্বভাবে কিরণ দেয়। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির 1 নম্বর কারণ সূর্য নিরক্ষরেখার উপরে সারা বছর লম্বভাবে কিরণ দেয়। আর সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেওয়ার জন্য উষ্ণতা বেশি থাকে। আর আমরা কি জানি? উষ্ণতা বেশি হলে বায়ু হালকা হয়, আর বায়ু হালকা হলে কি হবে? উপরের দিকে উঠে যাবে, আর উপরের দিকে উঠে গেলে সেখানে বায়ুর অভাব দেখা দেবে। তাহলে কি হবে? নিম্নচাপ সৃষ্টি হবে বা শূন্যস্থান সৃষ্টি হবে। তাহলে সেটা কি বলা হয়? নিরক্ষীয় নিম্নচাপ। কি বললাম? নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ মাথার উপরে কিরণ দেয়। আর লম্বভাবে বা মাথার উপরে কিরণ দিলে সেখানে উষ্ণতা বেশি হয়, আর উষ্ণতা বেশি হলে বায়ু বেশি উত্তপ্ত হয়, আর বায়ু বেশি উত্তপ্ত হলে বায়ু হালকা হয়, আর হালকা হলে কি হয়? বায়ু উপরের দিকে উঠে, আর উপরের দিকে উঠলে কি হয়? এই অঞ্চলে তোমার বায়ু শূন্যতা সৃষ্টি হয়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়ে থাকে। তাহলে 1 নম্বর কারণ নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির 2 নম্বর কারণ। তাহলে 2 নম্বর কারণ হচ্ছে তোমার এই নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণের মধ্যে, 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণের মধ্যে, 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণের মধ্যে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি থাকে। কি থাকে? স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকে। আর স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকলে বায়ুতে কি হবে? জলীয় বাষ্প বেশি থাকবে। আর বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ু কি হবে? হালকা হবে। কিন্তু আমাদের স্বাভাবিক ধারণা যে বায়ুতে জলীয় বাষ্প থাকলে বায়ু ভারী হবে, কিন্তু বাস্তবে তা নয়। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ু হালকা হয়, আর বায়ু যখনই হালকা হবে তখন কি হবে? উপরের দিকে উঠবে, আর উপরের দিকে উঠলে এখানে কি হবে? শূন্যস্থান সৃষ্টি হবে, আর শূন্যস্থান সৃষ্টি হলে তোমার নিম্নচাপ সৃষ্টি হবে। তাহলে 2 নম্বর কারণ কি পেলাম? নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি, আর জলভাগ বেশি থাকার জন্য বায়ুতে জলীয় বাষ্প বেশি, আর বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকার জন্য বায়ু হালকা হয়, আর হালকা হলে বায়ু উপরের দিকে উঠে যায়, ফলে সেখানে কি হয়? নিম্নচাপের সৃষ্টি হয়। 3 নম্বর কারণ, 3টে প্রধান কারণ রয়েছে। তাহলে 3 নম্বর কারণে কি বলা হয়েছে? পৃথিবীর আবর্তন গতির বেগ সব থেকে বেশি নিরক্ষীয় অঞ্চলে, এবং নিরক্ষীয় অঞ্চল থেকে যত উপরের দিকে যাওয়া যাবে, যত নিচের দিকে যাওয়া যাবে, তত আবর্তন গতির বেগ কি হবে? ধীরে ধীরে কমতে থাকে। তাহলে আবর্তন গতির বেগ সব থেকে নিরক্ষীয় অঞ্চলে বেশি বলে তোমার নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু ছিটকে উত্তর এবং দক্ষিণ দিকে চলে যায়। তাহলে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতির বেগ বেশি থাকার জন্য তোমার বায়ু, যে বায়ু উপরের দিকে উঠে যায়, সে বায়ু ছিটকে উত্তর এবং দক্ষিণ দিকে চলে আসে। আর বায়ু যখনই চলে যাবে তাহলে সেখানে কি হবে? শূন্যস্থান সৃষ্টি হবে, এবং শূন্যস্থান সৃষ্টি হলে কি হবে? সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে। তাহলে এই হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, এই সৃষ্টির প্রধান 3টে কারণ: সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়া, বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকা, 3 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন গতিজনিত কারণে বায়ু ছিটকে উত্তর দক্ষিণ দিকে সরে যাওয়া। তাহলে 3টে কারণে তোমার নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। আর এই নিরক্ষীয় অঞ্চলে তোমার অনুভূমিক বায়ু প্রবাহ নেই। এখানে কি হয়? বায়ুর যে প্রবাহ রয়েছে সেটা হচ্ছে উলম্ব প্রবাহ রয়েছে। আর উলম্ব প্রবাহ নিরক্ষীয় অঞ্চলে রয়েছে বলে তোমার ওইখানে ঝড় হয় না, অর্থাৎ পৃথিবীর সব থেকে কম ঝড় হয় হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। আর ঝড় হয় না বলে এই 5 থেকে 5 ডিগ্রি উত্তর দক্ষিণের মাঝখানের যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় রয়েছে, একে নিরক্ষীয় কি বলা হয়? শান্ত বলয়, শান্ত বলয় বা ডোলড্রাম। তাহলে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম কেন বলা হয়? কারণ নিরক্ষীয় অঞ্চলে তোমার বায়ুর অনুভূমিক প্রবাহ নেই, এই কারণে কোনো ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় না। ওইখানে বায়ুর উলম্ব প্রবাহ লক্ষ্য করা যায়, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে প্রবাহ লক্ষ্য করা যায়। আর এই শান্ত ভাব বিরাজ করে বলেই
নিরক্ষীয় অঞ্চলকে বলা হচ্ছে শান্ত বলয় বা ডোলড্রাম। নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম মনে রাখবে। তাহলে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম কেন? কারণ অনুভূমিক বায়ু নেই বলে ঝড় হয় না। আর কি বায়ু রয়েছে? উলম্ব বায়ু রয়েছে। আর এই শান্ত ভাব বিরাজ করে বলে এটা ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয়। তাহলে আমরা পরবর্তী অংশটায় চলে যাব। কর্কটীয় উচ্চচাপ বলয় কি আছে? কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে কত থেকে কত? এটা হচ্ছে 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর। আর এটা কত হবে? 25 থেকে দক্ষিণ। 25 ডিগ্রি দক্ষিণ থেকে 35 ডিগ্রি দক্ষিণ। কি বলা হয়েছে? কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়। কত থেকে কত ডিগ্রির মধ্যে? কর্কটীয় উচ্চচাপ বলয় 25 ডিগ্রি উত্তর থেকে 25 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এবং মকরীয় উচ্চচাপ বলয় 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। তাহলে 25 থেকে 35 উত্তর অক্ষাংশ আর 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এর মাঝের যে অঞ্চলটা রয়েছে, একে বলা হয় মকরীয় উচ্চচাপ বলয়। অর্থাৎ 25 ডিগ্রি দক্ষিণ থেকে 25 ডিগ্রি দক্ষিণের মধ্যবর্তী অঞ্চলকে মকরীয় উচ্চচাপ বলয়। 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় কর্কটীয় উচ্চচাপ বলয়। কি বলা হয়? কর্কটীয় উচ্চচাপ বলয়। তাহলে আমরা সহজেই পারবো। 25 ডিগ্রি উত্তর থেকে 25 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? কর্কটীয় উচ্চচাপ বলয়। এবং 25 থেকে 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? কর্কটীয় উচ্চচাপ বলয়। তাহলে আমরা দেখব যে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় কেন সৃষ্টি হয়েছে। তাহলে কেন সৃষ্টি হয়েছে সেটা আমরা দেখে নেব এখানে। তাহলে এখানে তোমার উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ার প্রধান দুটো কারণ কি আছে? প্রধান দুটো কারণ। তাহলে এক নম্বর কারণে আমরা কি পেয়েছি? নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ু উপরে উঠে গেছে সে বায়ু ঠান্ডা হয়ে কোথায় নেমে এসছে? কর্কটীয় অঞ্চলে। এবং দক্ষিণ দিকে কোথায় নেমে এসছে? মকরীয় অঞ্চলে। এক নম্বর কারণ এটা যে নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ু উপরে উঠে গেছে, আর উপরে উঠে গেলে বায়ুর চাপ কম থাকে বলে বায়ু কি হয়? ছড়িয়ে যায়। আর ছড়িয়ে গেলে বায়ু সহজে কি হয়? ঠান্ডা হয়। আর ঠান্ডা হলে বায়ু কি হবে? ভারী হবে। আর সেই ভারী বায়ু কর্কটীয় অঞ্চলে নেমে আসে এবং মকরীয় অঞ্চলে